পৃষ্ঠা 94। ইতালির সঙ্গে সংযোগ তৈরি হলো কিছুটা আকস্মিকভাবেই। পরিষ্কার আকাশ আর ঝকঝকে সূর্যের আলোর খোঁজে সুভাষ গেলেন নিস নিস এ 1933 ডিসেম্বরে। হঠাৎ সেখানে হাতে এলো এক আমন্ত্রণপত্র রোমের ইতালিয়ান ওরিয়েন্টাল ইনস্টিটিউট থেকে 21 ডিসেম্বরের জন্য। মাৎসিনি ও গ্যারিবল্ডির ভক্ত সুভাষ লাফিয়ে উঠে আমন্ত্রণ গ্রহণ করে ফেললেন। ডিসেম্বরের 22 থেকে 28 ইনস্টিটিউটের উদ্বোধন, তারপরই একটি এশিয়ান স্টুডেন্টস কংগ্রেসের আয়োজন। পৃষ্ঠা 95। ইউরোপের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে প্রায় 600 এশীয় ছাত্র জড়ো হলেন রোমে। ইতালীয় রেলওয়ে তাদের বিনা পয়সায় ভ্রমণের ব্যবস্থা করে দিল। রোমে তাদের 1 সপ্তাহ থাকা খাওয়ার ব্যবস্থা হলো। উদ্বোধনের দিন ফ্যাসিস্ট একনায়ক বেনিটো মুসোলিনি কংগ্রেসে বক্তৃতা দিলেন। তার মতে পৃথিবীর মুক্তি নির্ভর করছে প্রাচ্য ও পাশ্চাত্যের নৈকট্য বৃদ্ধির উপর। দুচে বললেন, অতীতে রোম ইউরোপে সাম্রাজ্যবাদ বিস্তার করলেও এশিয়ার সঙ্গে তার সম্পর্ক সর্বদাই বন্ধুত্বমূলক, সহযোগিতামূলক। সুভাষ মন্তব্য করলেন, বক্তা সম্পর্কে আমরা যাই ভাবি না কেন, বক্তৃতাটা সত্যিই ভালো। টিকা 22। স্পষ্ট বোঝা গেল মুসোলিনি সম্পর্কে তার মনে কিছুটা দ্বিধার ভাব রয়েছে। সুভাষের আগেও বরেণ্য ভারতীয়রা মুসোলিনির সঙ্গে দেখা করেছেন। 1926 সালে ইতালি এসে এই নেতার সঙ্গে মিলিত হন রবীন্দ্রনাথ ঠাকুর। তার মনে হয় দেহে মনে যেন মিকালাঞ্জেলোর বাটালিতে গড়ে তোলা এক মূর্তি, যার প্রতিটি কাজের মধ্যে আছে ধয় দীর্ঘই আর শক্তির প্রকাশ। পরে অবশ্য ইতালির সংবাদ মাধ্যম তার মন্তব্য ব্যবহার করে অতিরঞ্জন করে ইতালির ফ্যাসিস্ট রাজত্বের সমর্থন তৈরির চেষ্টা করলে বিরক্ত হয়ে ওঠেন তিনি এবং নিজের প্রশংসা অংশত ফিরিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে 1930-এ মুসোলিনিকে একটি উষ্ণ চিঠি লেখেন রবীন্দ্রনাথ। শান্তিনিকেতনে ইতালি ও ভারতের মধ্যে বিদ্যাচর্চার আদান প্রদানের ব্যবস্থা করেন। আশা প্রকাশ করেন যে 1926 সালের ভুল বোঝাবুঝি বিস্মৃত হওয়া যাবে। টিকা 23। এদিকে 1931-এ গান্ধী ও মুসোলিনির দেখা হলে গান্ধীর মনে হয় মুসোলিনি বড়ই উদ্ধৃতি ধাঁধালো রহস্যময় উদ্ধৃতি শেষ ধরনের মানুষ। তার লৌহ কঠিন শাসনের সমালোচনা সত্ত্বেও অবশ্য মহাত্মা স্বীকার করেন তার অনেক সংস্কারই আমার বেশ আকর্ষণীয় মনে হয়। রোল্যাংকে লেখেন গান্ধী, মুসোলিনির দৃঢ়তার পিছনে জনগণের সেবার যে প্রয়াস রয়েছে সেটা আমাকে আকৃষ্ট করে। তার জোরালো বক্তৃতাগুলির মধ্যেও ফুটে ওঠে আন্তরিকতা, দেশবাসীর জন্য তার অদম্য আবেগ। আমার মনে হয় বেশিরভাগ ইতালীয়ই মুসোলিনির এই লৌহ শাসনকে আসলে বেশ ভালোবাসেন। টিকা 24। সুভাষের মন্তব্য বক্তা সম্পর্কে আমরা যাই ভাবি না কেন বুঝিয়ে দেয় তাঁরও ভিতরে এই ইতালীয় একনায়ক সম্পর্কে অন্ততপক্ষে কিছু পরিমাণ সংশয় ছিলই। অর্থাৎ মুসোলিনির সঙ্গে তার মিলিত হওয়ার আকাঙ্ক্ষার মধ্যে ভাববিলাস বা আদর্শগত ঐক্যের কোনো বিষয় ছিল না। ছিল বাস্তব হিসেব নিকেশ, ছিল এই উপলব্ধি যে মুসোলিনি এমন একটি দেশের নেতা যার সঙ্গে ভূমধ্য সাগরীয় অঞ্চলকে কেন্দ্র করে ব্রিটেনের সঙ্গে সংঘাত রয়েছে। এশীয় কংগ্রেসের পাশাপাশি রোমে একটি ইন্ডিয়ান স্টুডেন্টস কনভেনশন হলো। সেখানে সিদ্ধান্ত হলো ইউরোপের ফেডারেশন অফ ইন্ডিয়ান স্টুডেন্টসের কেন্দ্রীয় কার্যালয়টি লন্ডন থেকে ভিয়েনায় স্থানান্তরিত করা হবে। সুভাষ এই সিদ্ধান্তে সমর্থন জানালেন।
পৃষ্ঠা 96। রোমের কাজ শেষ করে সুভাষ এলেন মিলানে, বিখ্যাত ফিলোসফিক্যাল সোসাইটি অফ মিলানে বক্তৃতা দিতে। বিষয় ইতালি ও ভারত। ভারতের সামনে যে চ্যালেঞ্জ, তার উত্তর অনুসন্ধানের পথে ইতালির 19 শতকের জাতীয় ঐক্য আন্দোলন কতখানি প্রাসঙ্গিক সে কথাই আলোচনা করলেন সেখানে। টিকা 25। ভিয়েনাকে কেন্দ্র করে 1934 সালের মার্চের শেষ থেকে জুনের গোড়া পর্যন্ত আর একটা বড় সফর করলেন তিনি। জার্মানি, ইতালি, চেকোস্লোভাকিয়া, রোমানিয়া, তুরস্ক, বুলগেরিয়া এবং ইউগোস্লাভিয়া। দুটি বড় উদ্দেশ্য তাঁর। এক, এর প্রতিটি দেশে যে ভারতীয় ছাত্র এবং তরুণ চাকুরিজীবীরা রয়েছেন, ভারতের স্বাধীনতার আন্দোলনের লক্ষ্যে তাঁদের সংগঠিত করা। দুই, ভারতের বিরুদ্ধে ব্রিটিশরা লাগাতার যে অন্যায় প্রোপাগ্যান্ডা চালায় তার বিরোধিতা করে এই ইউরোপীয় দেশগুলির সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক বন্ধুত্ব তৈরি করা, বন্ধুত্বমূলক প্রতিষ্ঠানের ভিত্তি প্রস্তুত করা। আগের মতোই এবারও জার্মানি সফর সুখপ্রদ হলো না। ইন্দো জার্মান সম্পর্ক নিয়ে তার বিভিন্ন ক্ষোভের তালিকা তৈরি করে 5 এপ্রিল 1934-এ সুভাষ জার্মান ফরেন অফিসে একটি মেমোরান্ডাম জমা দিলেন। ভারতের ব্যাপারে জার্মান প্রেসের নেতিবাচক মনোভাব, বিভিন্ন জার্মান নেতার অশালীন মন্তব্য, যেমন গান্ধী সম্পর্কে হারমান গোয়ারিংয়ের বিচিত্র উক্তি, বলশেভিক এজেন্ট, বিষাক্ত জাতি বিদ্বেষী প্রোপাগ্যান্ডা, এইসবের বিরুদ্ধে অভিযোগ রইল সেখানে। মিউনিখের রাস্তায় নিগার দন্তের 9 গয়াকার বয়সন্য নিগার বলে গালি হজম করতে হয়েছিল সুভাষকে। ভারতীয় ছাত্রদের এমন সব অপমানজনক কথা সেই সময় শুনতেই হতো। পাথর ছুঁড়ে মারা হতো তাদের দিকে। ইহুদি ও অন্যান্য কালো বা বাদামি মানুষদের বিরুদ্ধে যে আইনের খসড়া হয়, ভারতীয়রা তাতে বিক্ষুব্ধ হয়ে ওঠেন। সুভাষ এই ভারত বিদ্বেষী প্রোপাগ্যান্ডা বন্ধ করা ও জাতি বিদ্বেষী আইনটি বাতিল করার দাবি করলেন। টিকা 26। সেই বছরের শেষে যেসব গুণী বা কৃতী ভারতীয়রা প্রাতিষ্ঠানিক পড়াশোনার শেষে প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের চেষ্টায় ছিলেন, তাদের জার্মানি থেকে চেকোস্লোভাকিয়ায় সরিয়ে নেওয়ার সুযোগ সন্ধান শুরু করলেন তিনি। টিকা 27। ভারতের স্বাধীনতার আদর্শ বিস্তারের কাজটিতে আত্মোৎসর্গের সঙ্গে সঙ্গে নতুন নতুন জায়গা ও মানুষ দেখার আনন্দেও সুভাষ মেতেছিলেন তখন। বুডাপেস্ট দেখে মনে হয়েছিল ছবির মতো সুন্দর, অতি মনোরম প্রাকৃতিক দৃশ্যাবলী। প্রথম বিশ্বযুদ্ধের পর তুরস্কে যে জাতীয় প্রতিরোধ আন্দোলন দেখা দেয়, তার বিরাট ভক্ত ছিলেন সুভাষ। কেমাল আতাতুর্ককে অত্যন্ত শ্রদ্ধা করতেন। আতাতুর্কের দ্বারা প্রভাবিত হয়ে তিনি ভারতে আধুনিকীকরণ ও ঐক্য সাধনের পদক্ষেপ হিসেবে রোমান হরফ প্রচলনের ব্যাপারে জোর দিতে শুরু করলেন। অবশ্য ইস্তানবুল বিষয়ে তার প্রত্যাশা পূরণ হলো না। মনে হলো পতনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে রয়েছে সেই শহর। না আছে তার প্রাচ্যের রোম্যান্স, না আছে পাশ্চাত্যের বস্তুতান্ত্রিক উন্নতি। পৃষ্ঠা 97। বরং অনেক কৌতূহলজনক। এই অঞ্চলের জাতীয় আত্মনিয়ন্ত্রণ অর্জনের আন্দোলন তাকে আকৃষ্ট করত। ইউগোস্লাভিয়ার প্রধান সংবাদপত্রে তাঁর সাক্ষাৎকার প্রকাশ বন্ধে ব্রিটিশরা সফল হলেও সোফিয়া, বেলগ্রেড এবং জাগ্রেবের মতো জায়গায় গিয়ে খুব আনন্দ পেয়েছিলেন তিনি। টিকা 28। ভিশাট টয়রেফ ভিশাট প্রকাশনা সংস্থা থেকে 1920 সালের পরবর্তী ভারতীয় আন্দোলনের উপর একটি বই লেখার চুক্তি পেয়ে 1934 সালের জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে সুভাষ ভিয়েনায় পাকাপাকিভাবে থাকতে শুরু করলেন।
বইটির পাণ্ডুলিপি তৈরির কাজে একজন সাহায্যকারীর খোঁজ করতে গিয়ে এক ভদ্রমহিলার সঙ্গে আলাপ হলো তাঁর, যিনি নাটকীয়ভাবে তাঁর ব্যক্তি জীবনের মোড় ঘুরিয়ে দেবেন। এতদিন পর্যন্ত দেশের কাজে ডুবে থেকেছেন সুভাষ, কোনো নারীর সঙ্গে সম্পর্ক তৈরিতে আগ্রহই বোধ করেননি। উদ্ধৃতি শুরু। কতজন তো আমাকে ভালোবেসেছেন, উদ্ধৃতি শেষ। পরবর্তীকালে লিখেছিলেন তিনি, উদ্ধৃতি শুরু, কারো দিকে ফিরেও তাকাইনি। দাঁড়ি উদ্ধৃতি শেষ। টিকা 29। সুভাষের জন্য গাদা গাদা বিবাহ প্রস্তাবে বাড়ির গুরুজনরা, তার রাজনীতি গুরু চিত্তরঞ্জন দাস, চিত্তরঞ্জনের স্ত্রী বাসন্তী দেবী সকলেই প্লাবিত হয়ে যেতেন। সুভাষ সবই এক কথায় খারিজ করে দিতেন। একবার তো তিনি বিশেষ বিরক্ত হন। এক ধনী হিতৈষী ব্যক্তি যখন চিত্তরঞ্জনকে এসে বলেন যে চিত্তরঞ্জন যদি সুভাষকে তার কন্যাকে বিবাহ করতে রাজি করাতে পারেন, একমাত্র তবেই তিনি চিত্তরঞ্জনের রাজনৈতিক তহবিলে বড়সড় অঙ্কের একটা দান করতে পারেন। আর একজন কন্যা দায়গ্রস্ত বাবা তো আরও এক পা এগিয়ে। বাসন্তী দেবীর মুখে যখন তিনি শুনলেন যে সুভাষকে হয়তো ফাঁসিই যেতে হবে কোনো দিন, তিনি জানালেন তাঁর মেয়ে কিন্তু সুভাষের গর্বিত বিধবা স্ত্রী হতেই রাজি। সুভাষের সঙ্গে এইসব মহিলা ঘটিত আলোচনা করতেন বাসন্তী দেবী। বলতেন তাঁর পালিত পুত্র সুভাষ তো ঘোষণা করেননি যে তিনি কোনোদিন বিবাহ করবেন না। তিনি কেবল চান দেশের স্বাধীনতার লড়াইটাকে বেশি গুরুত্ব দিতে। টিকা 30। সুভাষের একনিষ্ঠ ভক্তরা অবশ্য মনে করতেন সুভাষ ব্রহ্মচর্যের শপথ নিয়েছেন, দেশ স্বাধীনতা না পাওয়া অবধি তিনি ব্রহ্মচারী থাকাই স্থির করেছেন। ইউরোপে এইবার সুভাষ এইসব প্রত্যাশার বেড়া ভেঙে বেরিয়ে এলেন। 1934 সালে 24 জুন এমিলি শেঙ্কল, তালবশয়কার ওয়াইকয় ল, এমিলি শেঙ্কল নামে ছোটখাটো সুন্দর চেহারার মেয়েটি এলেন সহকারীর কাজের জন্য ইন্টারভিউ দিতে। এক অস্ট্রীয় ক্যাথলিক পরিবারে 1910 সালের 26 ডিসেম্বর জন্ম তাঁর। ইংরেজি জানেন, শর্ট হ্যান্ড ডিকটেশন নিতে পারেন, ভালোই টাইপ করেন। মন্দার বাজারে কাজ পাওয়া কঠিন। পশু চিকিৎসক বাবা প্রথমে মেয়েকে এমন এক অদ্ভুত ভারতীয় পুরুষের কাছে কাজ করতে পাঠাতে খানিক অরাজি থাকলেও ক্রমে বাবা মা বোন গোটা পরিবারের সঙ্গেই সুভাষের বেশ উষ্ণ সম্পর্ক স্থাপিত হলো। নরম হাসি মুখ, সহজ সরল উদার মনের মেয়ে এমিলিকে ভারী ভালো লাগলো সুভাষের। পৃষ্ঠা 98। পরে তাঁর ইচ্ছা শক্তির বহর দেখে সুভাষ মুগ্ধ হয়ে আদরে নাম দিলেন বাঘিনী। বাঘিনী উদ্ধৃতির মধ্যে। পৃষ্ঠা 98। কিভাবে তাঁদের সম্পর্ক ক্রমে রোম্যান্টিক হয়ে উঠল তা বলতে গিয়ে এমিলির পরিষ্কার কথা, শুরু করেছিল ও। 1934 সালের মাঝামাঝি থেকে 1936 মার্চ পর্যন্ত অস্ট্রিয়া আর চেকোস্লোভাকিয়ায় একসঙ্গে সময় কাটাতে কাটাতে ঘনিষ্ঠ হয়ে উঠলেন তাঁরা দুজন। টিকা 31। 1934 গ্রীষ্মে ভিয়েনার অ্যাপার্টমেন্টে বসে সুভাষ তখন প্রাণপণ কাজ করে যাচ্ছেন পাণ্ডুলিপিটি প্রস্তুত করতে। বই কাগজপত্র কিছুই সহজে মিলবার জো নেই, স্মৃতির উপরই যেটুকু ভরসা। হয় মুখে বলে যান, নয়তো লিখে রাখেন, এমিলি এসে পৃষ্ঠাগুলি টাইপ করে দেন। অগস্টের মাঝামাঝি নাওমি ভেটারকে লেখেন সুভাষ, কাজটা এগোচ্ছে কিন্তু যা দাঁড়াচ্ছে তাতে আমি নিজে খুব সন্তুষ্ট হতে পারছি না। টিকা 32। এখনো সুস্থ নন, বুঝে উঠতে পারছেন না চেকোস্লোভাকিয়ার কার্লসবার্ডে গিয়ে আরও চিকিৎসা করাবেন নাকি ভিয়েনায় গলব্লাডার অপারেশনের চেষ্টা করবেন। সেপ্টেম্বরের গোড়ায় তার অসম্পূর্ণ পাণ্ডুলিপির সঙ্গে নিয়ে কার্লসবার্ডে এসে পৌঁছলেন। এমিলিও এলেন। কুরহৌস, কয়হস্য বয়শূন্য হ রস্যৌ দন্তের স, কুরহৌস কনিজেন, ক দন্তের নয় হস্যই বর্গীয় জয় হস্যই দন্তের ন,
কুরহাউস কনিজিন আলেকজান্দ্রায় রইলেন। প্রকাশক বলে দিয়েছে 30 সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে, খুব বেশি দেরি নেই। চিন্তায় রয়েছেন সুভাষ। যা হোক, এমিলির সাহায্যে এবং ওই ছোট শহরটির উষ্ণ প্রস্রবণের সহায়তায় সেই লক্ষ্য শেষ পর্যন্ত পূরণ করা গেল। 1349 সালে সম্রাট চতুর্থ চার্লস কার্লসবাদ শহরটি স্থাপন করেছিলেন। 16টি উষ্ণ প্রস্রবণের নিরাময়ী গুণের কথা ছড়িয়ে পড়ায় জায়গাটি বিখ্যাত হয়ে যায়। সুভাষের বিশেষ করে ভালো লাগলো এখানকার সুন্দর পায়ে হাঁটা রাস্তাগুলি কেমন এদিক ওদিকে পাহাড়ের চূড়ো পর্যন্ত চলে যায়। টিকা 33। এদিকে পাণ্ডুলিপিটি তখন ক্রমে ভারতের জাতীয় আন্দোলনের একটা গুরুতর ইতিহাস হয়ে উঠছে, যে আন্দোলনে লেখক নিজেই প্রথম সারির নেতাদের অন্যতম। স্বাধীনতা সংগ্রামের স্পষ্ট বিশ্লেষণ তাতে। সেই 1920-র অসহযোগ খিলাফত আন্দোলনের মেঘ জমা থেকে শুরু করে 1930-এর গোড়ায় আইন অমান্য এবং বিপ্লবী সন্ত্রাসবাদের ঝড় ওঠা পর্যন্ত। দুই মহাযুদ্ধের মধ্যবর্তী সময়ে রাজনীতির পট পরিবর্তনের নাটকীয় কাহিনী মহত্তর হয়ে উঠছে সুভাষের নিজের নানা দৃষ্টিভঙ্গির বিশেষত্বে। ভারতের ইতিহাসের প্রধান ঘটনাগুলি বিষয়ে তার মতামতের জন্য কিংবা সেই ইতিহাসে মহাত্মা গান্ধী নামক আশ্চর্য ব্যক্তির প্রকৃত ভূমিকা সম্পর্কে তার সূক্ষ্ম বিশ্লেষণের জন্য। মহাত্মার একনিষ্ঠ ভক্ত, অদম্য ইচ্ছা শক্তি, অফুরান পরিশ্রম ক্ষমতার ভূয়সী প্রশংসা করলেন তিনি। তবে গান্ধী বিষয়ে সমালোচনাও ছিল তাঁর। যাদের বিরুদ্ধে লড়াই তাদের প্রকৃত চরিত্র বোঝার অক্ষমতা কিংবা স্বরাজ প্রতিষ্ঠার প্রয়াসে আন্তর্জাতিক কূটনীতি কাজে না লাগানোর অবিবেচনা। আবার গান্ধী যেভাবে ধনিক ও শ্রমিক শ্রেণীদের কিংবা জমিদার ও কৃষকদের মেলাতে চেয়েছিলেন, তার মধ্যেও একটা সমস্যা ছিল। শেষ পর্যন্ত তার মতে মহাত্মা গান্ধীকে ব্যর্থই বলা যেতে পারে, কেননা যেসব স্বার্থ মূলগতভাবেই পরস্পর বিরোধী, তাদের মিথ্যা ঐক্য সাধন থেকে সত্যিকারের শক্তি উৎপন্ন হয় না, বরং রাজনৈতিক লড়াইটাই দুর্বল হয়ে পড়ে। টিকা 34, পৃষ্ঠা 99। শেষের ঠিক আগের অধ্যায়টির নাম ভবিষ্যতের এক ঝলক। সেখানে সুভাষ কমিউনিজম ও ফ্যাসিজম সম্পর্কে কিছু মন্তব্য করলেন। পরবর্তীকালে যা নিয়ে বিভিন্ন জায়গা থেকে অনেক আক্রমণাত্মক সমালোচনা শুনতে হবে তাঁকে। ইউরোপে সেদিন সকলেরই মুখে মুখে প্রশ্ন, ভারতে কমিউনিজমের ভবিষ্যৎ কী? সেই সূত্র ধরেই এইসব মন্তব্য। 1933 সালের ডিসেম্বরে জওহরলাল নেহরু এর উত্তরে যেভাবে তাঁর সজোর মত জানিয়েছিলেন, তার চেয়ে নিজের প্রতিক্রিয়া কিছুটা পৃথক করতে চাইলেন সুভাষ। নেহরুর মনে হয়েছিল পৃথিবীর সামনে স্পষ্টই দুটি মাত্র পথ খোলা, হয় কমিউনিজমের কোনো না কোনো রূপ, নয় ফ্যাসিজমের কোনো না কোনো রূপ। তিনি নিজে সম্পূর্ণত কমিউনিজমের পক্ষে তাও বলেছিলেন। কমিউনিজম ও ফ্যাসিজমের মধ্যে কোনো মাঝামাঝি পথ হয় না বললেন তিনি। সবাইকে এর একটা যে কোনো দিক বেছে নিতে হবে। আমি বেছে নিয়েছি কমিউনিস্ট আদর্শ। সুভাষ বললেন, জওহরলালের এই বক্তব্যে মৌলিক ভুল রয়েছে। পথ যে কেবল এই দুটির মধ্যেই সীমাবদ্ধ এমন ভাবার কোনো কারণ ঘটেনি। বিবর্তনে যে তত্ত্বই মানি না কেন, ডারউইনের কিংবা বার্গসর ইতিহাস কিংবা সৃষ্টিশীলতার শেষে এখনো পৌঁছয়নি মানুষ। এরপর হেগেলের দ্বন্দ্ববাদের কিছুটা যান্ত্রিক প্রয়োগের মাধ্যমে সুভাষ ঘোষণা করলেন, তিনি মনে করেন যে বিশ্ব ইতিহাসের পরবর্তী অধ্যায়ে কমিউনিজম ও ফ্যাসিজমের এক রকমের সমন্বয় তৈরি হবে। আর সেই সমন্বয় যদি ভারতেই তৈরি হয়, সেটা কি খুব আশ্চর্যের ব্যাপার? যেসব কারণে তার মনে হচ্ছে ভারতে কমিউনিজম গৃহীত হওয়ার সম্ভাবনা নেই, সেগুলি যথেষ্ট সঙ্গতই বলতে হবে।
তার একটা গোটা তালিকা বানালেন তিনি। জাতীয়তাবাদের প্রতি কমিউনিজমের সহানুভূতির অভাব, সমসাময়িক রাশিয়ার অন্তর্মুখী প্রকৃতি, কমিউনিজমের ধর্মবিরোধী কিংবা নাস্তিক চরিত্র, যা ভারতীয়দের স্বভাবতই বিমুখ করে তোলে। সুতরাং এই কথা জোর দিয়ে বলাই যায় যে ভারত সোভিয়েত রাশিয়ার নতুন সংস্করণ হয়ে উঠবে না। একই রকম জোরের সঙ্গে এও বলা যায় ইউরোপ ও আমেরিকার সব রকম আধুনিক সামাজিক রাজনৈতিক আন্দোলন ও পরীক্ষা নিরীক্ষার যথেষ্ট প্রভাব ভারতের উপরেও পড়বে। আর এই বহিঃপৃথিবীর ঘটনাবলী সম্পর্কে ভবিষ্যতে ভারত ক্রমশই আরও অনেক বেশি আগ্রহী হয়ে উঠতে থাকবে। টিকা ৩৫। সবে বইয়ের প্রুফ দেখা শেষ করেছেন এমন সময় কলকাতা থেকে মায়ের জরুরি টেলিগ্রাম, বাবা গুরুতর অসুস্থ। ভিয়েনা থেকে তখনই বিমানে উঠলেন সুভাষ। ভারত পৌঁছানো পর্যন্ত হয়তো তোমায় আর যোগাযোগ করতে পারবো না, 1934 সালের 30 নভেম্বর রোম থেকে জানালেন এমিলিকে। পৃষ্ঠা 100। চিন্তা করো না, যোগাযোগ রাখার ব্যাপারে আমি চিরকালই খারাপ, তবে মানুষ হিসেবে ততটা খারাপ নই আশা করি। বিমান যেখানে যেখানে থামলো, ভেনিস, অ্যাথেন্স, কায়রো, বাগদাদ, সব জায়গা থেকে অবশ্য এমিলিকে চিঠি পাঠাতে পারলেন তিনি। গ্রিসে কোনো ক্রমে অ্যাক্রোপলিস আর অন্যান্য প্রাচীন স্থান দেখে নেওয়ার সময় পেলেন। কায়রোতে নেমে পিরামিড, মসজিদ, সমাধি, বিশেষত তুতানখামেন মিউজিয়াম দেখে খুশি হলেন। আবার প্রাচ্য সভ্যতার কোলে এসে পড়েছি, মিশর থেকে প্রফুল্ল সুভাষ জানালেন এমিলিকে। আথেন্স থেকে আসার সময় ভোরের আকাশের মেঘের উপর অপরূপ সূর্যোদয় দেখতে পেলাম। এমন সূর্যোদয় কেবল প্রাচ্য ভুবন থেকেই দেখা যায়। বাগদাদে উত্তেজিত হয়ে পড়লেন প্রায় 500 বছর আগে তৈরি সোনালী গম্বুজ দেওয়া মসজিদটি দেখে। টিকা 36। করাচি আর যোধপুরে থামার পর KLM কলকাতায় পৌঁছল 4 ডিসেম্বর বিকেল 4টে। 2 ডিসেম্বর সুভাষের বাবার মৃত্যু হয়েছে। বিমানবন্দর পুলিশে ছয়লাভ। সুভাষ বিমান থেকে নামতেই তাকে গ্রেফতার করে হাউস অ্যারেস্টে রাখা হলো, যেমন রাখা হয়েছিল তার মেজদাদাকেও। প্রায় 2 বছর পর 38/2 এলগিন রোডের পৈতৃক বাড়ির পোর্টিকোয় আবেগ বিহ্বলভাবে মিলিত হলেন সুভাষ ও শরৎ। টিকা 37। পরিবারের প্রধান পুরুষটির জন্য 1 মাস শোক পালন। এই সময় নিজের বাড়িতে বন্দী হয়ে কাটালেন সুভাষ। মাথা ন্যাড়া করে অনেকটা বুদ্ধের মতো চেহারায় বাকি 6 ভাইয়ের সঙ্গে মহাড়ম্বরে ঐতিহ্যানুসারে পিতার শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন করলেন। টিকা 38। এমিলিকে 1934-এর 21 ডিসেম্বর লিখলেন যে ইউরোপে ফিরে গিয়ে অপারেশন করানো ছাড়া আর কোনো পথ নেই। 8 জানুয়ারি 1935 কলকাতা ছেড়ে ইউরোপের দিকে রওনা হলেন তিনি। 10 জানুয়ারি বম্বে থেকে MV ভিক্টোরিয়া জাহাজে ভেসে পড়লেন। যাত্রাপথে ভয়ানক ব্যথা শুরু হলো, তবে পৌঁছানোর পর একটু কমলো সেই কষ্ট। 20 জানুয়ারি নেপলস পৌঁছে ঠিক করলেন 1 সপ্তাহ ইতালিতে কাটাবেন, যাতে ভিয়েনা ফেরার আগে একবার মুসোলিনির সঙ্গে দেখা করে যেতে পারেন। নেপলস থেকে সেবার গেলেন পম্পেই, দেখলেন জীবন্ত আগ্নেয়গিরি সোলফালারা। রোমে লম্বা বৈঠক সারলেন আফগানিস্তানের প্রাক্তন রাজা আমানুল্লাহর সঙ্গে। রুশ দূতাবাসে গিয়ে সোভিয়েত ইউনিয়নের বিদেশমন্ত্রী ম্যাক্সিম লিথভিনভ, লয়হস্যই তয়হসন্ত ভয়রস্যই দন্তের ন ভ, লিথভিনভের সঙ্গে দেখাও করলেন। টিকা 39। 25 জানুয়ারি রোম থেকে এমিলিকে ধন্যবাদ জানালেন 2 দিন আগে তার জন্মদিনটি মনে রাখার জন্য। তিনি নিজেই যে তারিখটি মাথায় রাখতে ভুলে গিয়েছিলেন। এও জানালেন যে সেদিনই সন্ধে মুসোলিনির সাক্ষাৎকার নেবেন তিনি।
উপহার হিসেবে ইল দুচের জন্য নিয়ে যাচ্ছেন তার নিজের লেখা বইয়ের একটি কপি। তবে বিষয়টা যেন এমিলি অত্যন্ত গোপন রাখেন সেটাও যোগ করে দিতে ভুললেন না। টিকা 40। বইটির ভূমিকায় যাতে তারিখ দেওয়া ছিল 29 নভেম্বর 1934, বন্ধনীর শুরু 1942 সালে যে তারিখেই তাঁদের কন্যা জন্ম নেবেন, বন্ধনীর শেষ, পৃষ্ঠা 101, একজনেরই মাত্র নাম উল্লেখ করেছিলেন তিনি, এমিলি। উদ্ধৃতি শুরু, শেষে কমা ফ্রালাইন ফয়রফলা লয়াকার রস্বই দন্তের ন ই রস্বই শেঙ্কল, যিনি আমার এই বই লেখার কাজে সহায়তা করেছেন, তাকে ও অন্যান্য সকল বন্ধু যারা নানাভাবে আমাকে সাহায্য করেছেন সকলকে আমার কৃতজ্ঞতা জানাই। টিকা 41, উদ্ধৃতি শেষ। পড়া চলছে পরের ফাইলে।